দর্শক নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন। আর আজকে আমরা কথা বলতে চাই এমন একটি ইস্যু নিয়ে যে বিষয়টির সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন মাসুদুর রহমান খান স্থপতি। আপনাদেরকে একটু মনে করিয়ে দিই যে আমরা জানি সম্প্রতি সময়ে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থান, সেটাকে এর আগে আমরা বলতাম জিয়া উদ্যান বা জিয়ার সমাধিসৌধ, সেইটার স্থপতি আমরা মাসুদুর রহমান খান, আপনাকে আজকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা প্রথমে একটু জানতে চাই, আমরা জানি যে সেইটা যে জিয়ার স্মৃতিসৌধ বা যে জিয়া উদ্যান বলি, আমরা বলি জিয়া সমাধিসৌধ বলি, অনেকে জিয়া মাজার বলেন, এই জায়গাটা থেকে আজকে আমরা জানি যে 2000 সালের দিকে, সম্ভবত 2000 সালের পরবর্তীতে এটাকে খুব সংস্কার করা হয়েছে। এবং আমি প্রথমে একটু জানতে চাই যে এইখানে যে বেগম খালেদা জিয়ার কবর নির্ধারণ হবে, সেই বিষয়টার সাথে আপনি কিভাবে জানলেন, কিভাবে এটা আসলে সিদ্ধান্ত হলো? অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমাদের এই পুরো এলাকাটাকে বলা হয় জিয়া উদ্যান, যেটা একটা ক্রিসেন্ট আকৃতির লেকের পারে পুরো অঞ্চলটাকে জিয়া উদ্যান বলা হয়, যেটা অ্যারাউন্ড আপনার 77 বা 78 একর জমি নিয়ে এটা রয়েছে। তো এটা তো 2004 সালে করা হয়েছিল জিয়া উদ্যান নামে, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে মূল কবরটা সেটাকে কেন্দ্র করে। তো আমি একটু সহজভাবে জিনিসটাকে খুব করে বলি যে যেদিন উনি মারা গেলেন সকাল 6টায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক মানে যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন আগে সকাল 6টায় মারা গেলেন। তো আমি ঠিক 6:45টার সময় একটা ফোন পেলাম আর কি। তো সাধারণত আমি একটু লেট করে উঠি, তো আমার ওয়াইফ নামাজ পড়েন, ফজরের নামাজ, সেই কারণে উনি উঠেছিলেন আর কি। তো উনি আমার ফোনটা দেখলেন বাজতেছে, এবং দেখা যায় ডক্টর জাহিদ। তো উনি, আমার ওয়াইফ বললো যে এই কে যেন ডক্টর জাহিদ ফোন করছে। আমার ডক্টর জাহিদের নামটা শুনে আমার মানে করে উঠলো যে নিশ্চয় কোনো খারাপ সংবাদ, কারণ আগের দিন আমি কিন্তু হাসপাতালে গিয়েছিলাম, একটু চিন্তিত ছিলাম, যেহেতু সারাদিন ব্যাপী ওনাদের ফ্যামিলি হাসপাতালে রয়েছেন, এবং পরবর্তীতে আমাদের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনিও হাসপাতালে দীর্ঘ সময় ধরে রয়েছেন। আমি একটু চিন্তিত ছিলাম, যে কারণে আমি একটু ভিজিটেও গিয়েছিলাম, যে একটা দুশ্চিন্তা করার জন্য, মানে বোঝার জন্য। তো ঠিক সেটারই পরের দিন ভোরবেলায় এরকম একটা ফোন আসাতে আমি বুঝতে পারছি, এবং যা ভেবেছি তাই। উনি ফোন করে বললেন যে সকাল 6টায় আমাদের মানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। তো তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব তুমি একটু কথা বলো। তো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যে তারেক সাহেব বা তারেক রহমান, উনি তোমাকে হাসপাতালে আসতে বলছেন। তো গেলাম, দেখি যে একটা রুমের ভিতরে উনি বসা। তো আমি যাওয়ার পরে অনেকেই বলতেছে যে আগের যে কবরটা আছে সেটার মধ্যেই করা যায় কিনা, কিংবা পাশে কোথাও কিভাবে মানে কি করা যায়। তো তারেক সাহেব উনি বললেন যে উনি বলবেন, উনি তো মানে পারফেক্ট পারসন, উনি দিচ্ছেন, আপনি বলেন, বা আপনি এই জন্য আপনাকে করা হয়েছে, বলা হয়েছে, আপনি রাইট ম্যান। তো আমি চিন্তা করে বললাম যে আমি পাশে দেওয়াটাই ভালো মনে করি, আমি বলছি যে কোনো এক পাশে। তো তারপর উনি বললেন যে পাশে দিলে তো অ্যাসাইমেট্রিক্যাল হয়ে যাবে না, আপনাদের লুয়াইকেনের যে আপনাদের যে প্ল্যান, মাস্টার প্ল্যান রয়েছে, যে এটার যে অ্যাক্সিসটা, এটা নষ্ট হয়ে যাবে না। আমি ওনার চিন্তা দেখেন, স্থাপত্য বিষয়টা উনি ভাবছেন। তাই আমি বললাম যে এটা একভাবে সলভ করা যাবে, সেটা হচ্ছে যে আমরা তো ওনার কবরটা ওনার পাশেই দিলাম, কিন্তু আমরা যে ফর্মটা আছে সেই ফর্মটাকে এমনভাবে আবার রিভাইজ করব যাতে এটা জিওমেট্রি দিয়ে সিমেট্রিকাটাকে কভার করা যায়। অর্থাৎ যতটুকু বেগম জিয়ার জন্য আমরা নেব, ঠিক ততটুকু জায়গা ওই পাশে আমরা নিয়ে একটা অনেকটা স্কোয়ারের কাছাকাছি ফর্ম করে একটা কবরের শেপ দিব, তাতে এটা ওই সিমেট্রিক প্রবলেমটা আর থাকছে না। তা আমি দেখলাম ইন্টারেস্টলি ওই রুমে জায়মা রহমান, ওনার যে
ওনার কন্যা উনিও সেও বসা, উনি পাশে বসিয়ে রাখছেন। অর্থাৎ এই সিদ্ধান্তটা তাকেও ইনভলভ রাখছে আমাদের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব। এবং সে আমার এই ড্রয়িংটা আমি একটা কাগজের মধ্যে আঁকলাম যে এইভাবে মাঝখানে শহীদ জিয়া, তারপরে এক পাশে বেগম জিয়া, তারপরে বাম পাশে যতটুকু জায়গা নিয়ে একটা স্কোয়ার করে দিব, তাহলে আর মানে পুরা কবরটা একটা কবরের মতোই মনে হবে, যেখানে ডিটেইলে ভাগ করা থাকবে, যে মাঝখানে শহীদ জিয়া, ডান পাশে বেগম খালেদা জিয়া। তাহলে দৃষ্টিগতভাবে মানে অর্থাৎ স্থাপত্যিক বিবেচনায় এটা মানে অ্যাসাইমেট্রিক্যাল হবে না। এই জিনিসটা বলার পরেই জায়মা রহমান বললো, দিস ইজ দ্য বেস্ট আইডিয়া। সে বললো, বাবা দিস ইজ দ্য বেস্ট আইডিয়া, দেখে থাক বলে। তখন মেয়ের কথা শুনে ইয়ে বললো যে তাহলে এটাই ফাইনাল, এই নিয়ে আর কেউ যাতে কোনো অন্য কোথাও বা অন্য কিছু চিন্তা না করে, এবং উনি এটা যেভাবে সেট করবেন, ওনাকে দায়িত্ব দেওয়া হলো, উনি এটা রেডি করবে দাফনের জন্য। এই হচ্ছে ওখানকার ঘটনা আর কি, মানে কিভাবে হইলো আর কি জিনিসটা। জি, আমরা আসলে একটা বিরতি নিয়ে ফেলেছিলাম, কিন্তু আমরা আরেকটু জিনিস জানতে চাই যে এই আঙিনায় যে সমাধির সংযোজন কি আপনার আদি নকশার কোনো প্রভাব ফেলছে, বা এই পরিবর্তন বা এই পরিবর্তনে আপনি স্থাপত্যের ভাষায় কিভাবে মানে ব্যাখ্যা করবেন? এটাকে যদি আমরা স্থাপত্যের ভাষায় বলি। না, আদি যে আমাদের মাস্টার প্ল্যান আছে, আপনারা জেনে থাকবেন যে উনি শহীদ জিয়াউর রহমান গত হওয়ার পরপরই আমাদেরই একজন সিনিয়র স্থপতি, আমার খুব প্রিয় বা আমি তার ভক্ত বলা যায়, উনি ভালো একজন স্থপতি, স্বনামধন্য। উনি এখন নাই, জীবিত নাই। তো ওনার যে মাস্টার প্ল্যানটি ছিল সেটা কিন্তু আমার গ্রহণযোগ্য এবং আমার কাছে ভালোই, মানে আমি এটার সাপোর্ট করি, মানে অর্থাৎ নিউইকেনের যে অরিজিনাল মাস্টার প্ল্যান সেটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। এবং মানে আমার কাছে সেটা আমার বিবেচনায়ও আমি মনে করি এটাই হওয়া উচিত। এবং এই এলাকাটা অ্যাকচুয়ালি যে নিউইকেনের যে স্থাপত্য ধারা বা স্থাপত্য বৈশিষ্ট্য সেটাই অনুসরণ করা উচিত। এবং সেই বিবেচনায় যেভাবে প্লেসমেন্টটা ঠিকই ছিল, বাট আমি সময়ের চাহিদা এবং সময় যে পরিবর্তিত হচ্ছে, আধুনিক হচ্ছে, মানুষের চাহিদা বাড়ছে, মানুষের পরিমাণ বাড়ছে, সেই সব বিবেচনায় আমি সেটাকে একটু বড় করেছিলাম পরিসর, এবং কিছু জিনিস আমরা সংযোজন করেছিলাম। এবং মানুষের চাহিদা অনুযায়ী, যেমন আমাদের মেইন ব্রিজ এবং পরবর্তীতে যে মজুলিয়াম, মূল মজুলিয়াম কেন্দ্র যেটা, সেটার উপরে গ্লাসের চাদোয়া মতো দেওয়া, সেই জিনিসটা, এবং যে ওপেননেস যে কনসেপ্টটা সেটা কিন্তু বিদ্যমান ছিল, এবং আমিও সেটাকে ফলো করেছি এবং সেটাকে আরেকটু আকৃতিতে পরিবর্তন করেছি। সর্বশেষ যেটা করেছিলাম সেটা হলো একটা মসজিদ প্লাস মানে আন্ডারগ্রাউন্ড আপনার আর্ট গ্যালারি এবং ওনার অডিও ভিজুয়াল একটা মানুষের দেখার একটা জায়গা তৈরি করেছিলাম, এবং ওনার গ্যালারির মতো আর মিউজিয়াম বলা যায়, যে মেমোরিয়াল হল আমরা নাম দিয়েছিলাম। তো মেমোরিয়াল হলটা তখন উদ্বোধন করতে পারি নাই, তার আগেই ওই যে 111-এর যে পরিবর্তনটা হয়ে গেল। আপনার প্রথম পর্যায়ে যে আমাদের উন্নয়ন যে প্রোগ্রামটা ছিল, সেই প্রোগ্রামের কিন্তু পুরো কাজটা আমরা শেষ করতে পারিনি। আমরা মূলত মেইন প্রবেশ পথের যে ব্রিজ, তারপর মজুলিয়াম কেন্দ্রটা, এবং জাস্ট শেষে আপনার যে মসজিদ এবং মেমোরিয়াল হল, এতটুকু জায়গায় আমরা করতে পেরেছি, বিকজ আমাদের তৎকালীন বাজেট নিয়ে খুব সীমাবদ্ধতার ব্যাপারটা, এবং সেটাকে খুব কঠিনভাবে নিয়ন্ত্রণ করার কারণে। এবং আমাকে বললো যে না, আমাদের একটু বেশি এখন আর এই ক্ষেত্রে খরচ করা যাবে না। আমি পরে বললাম যে আমার তো এখানে জনগণের যে পার্টটা, যেটা পাবলিক আসবে এবং তাদের যে ফেসিলিটিগুলা, এখানে প্রচুর ছেলে মেয়েরা আসবে, বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম অংশ হতে পারে এইসব জায়গাগুলো, উন্মুক্ত স্পেস যেহেতু, বেসিক্যালি দিস ইজ উদ্যান, এবং এটাকে আমরা কখনো পার্ক হিসেবে ব্যবহার করব, কখনো বা কোনো একটা খেলাধুলার জায়গা হিসেবে ব্যবহার করবে, কখনো বা মানুষ এখানে ছোটখাটো কালচারাল প্রোগ্রাম করবে, এবং কখনো জাস্ট চিত্ত বিনোদনের জন্য ঘুরবে সাধারণ। তো এই জিনিসগুলো তো সুনির্দিষ্ট হতে হবে, কারণ আমার মূল কনসেপ্টই ছিল এটা এ প্লেস ফর দ্য পিপুল, পুরো এলাকাটা একটা প্লেস ফর দ্য পিপুল। শহীদ জিয়াউর রহমানের যেমন একটা সার্বজনীন রাজনৈতিক দর্শন ছিল,
এই আমার এই পার্কের যে কনসেপ্টটা, ডিজাইনের কনসেপ্টটার মধ্যে প্রতি ক্ষেত্রে সেটা আছে, এবং একটা সার্বজনীনতা আপনি পাবেন। কোনো ধর্মীয় দিককেও বাড়াবাড়ি করে ইনক্লুড করা হয় নাই। ধর্মীয় যে স্থাপত্যিক নিদর্শন সেটাকে আমরা ফলো করিনি, বরঞ্চ লিয়াইকেনের যে স্থাপত্যের যে সিম্পলিসিটি, ব্রিক এবং কংক্রিট, সেটাই আমরা সব জায়গাতে ব্যবহার করার চেষ্টা করেছি, এবং অন্য কোনো মেটেরিয়াল আমরা এখানে ব্যবহার করিনি। তো ঠিক সেই সঙ্গত কারণেই এলাকাটিকে আপনি দেখবেন যে মনে হবে যে এটা একটা সংসদ ভবনেরই অংশ। হ্যাঁ, এবং এমনভাবেই হয়েছে যেন মনে হবে যে এখন এটা যদি আমরা তুলে ফেলি বা সরিয়ে ফেলি, মনে হবে যে না, এটা নাই, সংসদ ভবনটা পরিপূর্ণ হচ্ছে না, এরকমই মনে হইতে পারে। তা আমি সেদিক থেকে অনেক আলহামদুলিল্লাহ যে মানুষ এটাকে ভালোভাবে গ্রহণ করেছে। আর প্রতিনিয়ত মানুষের জন্য যে বাকি অংশটুকু, সেটা আমি করব আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু সেটার একটা সময় হয়ে আসে নাই। হয়তোবা এখন যেহেতু আমাদের নতুন আরেকটি সংযোজন হলো এখানে, এটাকে নিয়ে হয়তো এই পুরো যে মানে আমরা যে উদ্যানটি, এটা পূর্ণাঙ্গ রূপ আমরা এখন দিতে পারবো আশা করি। আমরা আরেকটা জিনিস জানতে চাই, সেটা হলো যে আপনি ওই যে ছাদহীন যে একটা নকশাটা, এটা কি কোনো অর্থ বহন করে? মানে এই যে না, অ্যাকচুয়ালি আমাদের যে ছোটবেলায় গ্রামে থেকে এই জিনিসগুলো দেখা, যে কবর দেওয়া একটা লাশ, বা কবর দেওয়ার পরে একটা লাশকে আমরা কিভাবে সম্মান দেখাই, সেক্ষেত্রে উপর একটা গ্রামে চাঁদোয়া দেওয়া হতো আর কি। যে এখানে যেহেতু আমরা খুব বেশি স্ট্রাকচার করতে চাই নাই, বিকজ আমাদের সংসদ ভবনের স্থাপত্যের যে এটার যে ইয়েটা নষ্ট হবে, মানে সেই ব্যাপারে অত্যন্ত সজাগ ছিলাম। সেই কারণে সেরকম কোনো আরসিসি স্ট্রাকচার বা কোনো ধরনের ডোম এগুলো ইউজ করতে চাই নাই, এবং এটা খুব চিন্তা করেই চাই নাই। এমন একটি মেটেরিয়াল দিয়েছি, গ্লাসের পিরামিডটা দেওয়াতে, এটা দিয়ে আমি সেই চাঁদোয়াটাকে বুঝিয়েছি আর কি, যে একটা কবর বা ইয়েকে গুরুত্ব দেওয়ার জন্য এখানে যাতে যে কোনো সময় পাখি টাকি ইচ্ছা করলো উপর দিয়ে গেল, সে যাতে এটা সম্মান নষ্ট না করতে পারে, সে এবং কোনো একটা মানুষ আসলে যাতে উপরে একটা কিছু পায়, এটা সম্মানটা বৃদ্ধি করবে। কিন্তু এমন কিছু দেই নাই যেটা আবার একটি স্ট্রাকচার তৈরি হয়ে যায়, যেটা আবার সংসদ ভবনের যে হ্যাঁ, ওটা যাতে নষ্ট না হয়, ইমেজটা যাতে নষ্ট না হয়, সেই বিবেচনায় আমি গ্লাসের একটা পিরামিডের দেওয়ার চেষ্টা করেছি। এখানে আরেকটা জিনিস আমরা খেয়াল করেছি যে উন্মুক্ত এই যে পানির ফোয়ারা একটা ব্যবহার করছেন, এখানের মধ্যে কি কোনো আত্মিক বা আধ্যাত্মিক বা পরিবেশগত কোনো কিছু ফুটিয়ে তুলেছেন? যে পানির ফোয়ারা আমাদের মানে আমি যেটা বলেছিলাম যে এখানে কয়েকটি বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এখানে একটা আধ্যাত্মিক বিষয়, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, এখন তো বেগম জিয়াও আসলেন এখানে, এই জিয়া উদ্যানের আসার পরে প্রেসিডেন্ট জিয়া, বেগম জিয়া, ওনাদেরকে সম্মান দেখানোর জন্য মানুষের যে সৃষ্টিকর্তার প্রতি যে তাদের জন্য দোয়া করবেন, পাশাপাশি এই জায়গাটা একটি শহরের একটা খুব কেন্দ্রবিন্দুতে একটা উন্মুক্ত বাগানের মতো হবে, সেটাও একটা বিবেচনা। এবং এখানে সেই পার্ক ফেসিলিটিটাও আনতে হবে, এবং পাশাপাশি চিত্ত বিনোদনের বিষয়টাও গুরুত্বপূর্ণ। যে জিয়াউর রহমানের যে দর্শন, সেখানে বাচ্চাদের খেলাধুলা এবং জনগণের কথা ভাবা, জনগণের ফ্যাসিলিটি কথা ভাবা, বিভিন্ন বিবেচনা বিভিন্ন ক্ষেত্রে, যেমন এটাকে অনেকে সকালবেলায় মর্নিং ওয়াক মানে শারীরিক ইয়েতে ব্যবহার করেন, কিংবা কখনো বেড়ানোর জন্য জাস্ট একটা পার্কের মতো ব্যবহার করেন, উদ্যানের মতো ব্যবহার করেন। ঠিক একইভাবে যখন একটা এত বড় একটা ওয়াটার বডি, সেটাকে মানে যে লেকটা, সেই লেকটাকে একটু আকর্ষণীয় করে তোলার জন্য এখানে ফোয়ারার স্থাপন করা হয়েছিল। তবে এটা দেখবো যে এটাকে যাতে ভাবগম্ভীর্যটা নষ্ট না হয়, মানে আমাদের যে কবরের যে ভাবগম্ভীর্যটা পাশাপাশি সেটা যাতে নষ্ট না হয়, চিত্ত বিনোদনটাকে প্রাধান্য যাতে না পেয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি একেবারে লাস্টের দিকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। ধরুন এটা তো আমরা একদিন 2 দিন বা 10 বছর 20 বছর না, আমরা 100 বছরের চিন্তা করি। এই যে ভবিষ্যতে জাতীয়ভাবে এটাকে সংরক্ষণ করার জন্য আপনার কি চিন্তা ভাবনা? আমার মতে এই জিনিসটাকে শুধুমাত্র একটি দলীয় দৃষ্টিকোণ থেকে না দেখে, এটি একটি জাতীয় বিষয় হিসাবে সরকার, যে কোনো সরকারের জন্য এটাকে গ্রহণ করাটা আমি মনে করি যুক্তিযুক্ত।
বিকজ আমাদের দেশের এই লেভেলের নেতা মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো তার মতো ব্যাকগ্রাউন্ড নিয়ে একজন নেতা, এবং তার ফিলোসফিতে যে একটা দল তৈরি হয়ে যে এতদিন পর্যন্ত এক্সিস্ট করে এবং বাংলাদেশের মানুষের মনের মধ্যে যে জায়গা করে নিয়েছে, এটা এমনভাবে জায়গা করে নিয়েছে এখন উনি আর কোনো দলীয় নেতা না, বেসিক্যালি উনি রাষ্ট্রের একজন সম্পদ, মানুষের নেতা হয়। হ্যাঁ, রাষ্ট্রের একজন সম্পদ, দিক নির্দেশনাকারী ওনাকে বলবো। এই জন্য আমরা তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলি, কারণ প্রেসিডেন্ট শব্দ লাগাই কারণ উনি একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন এবং এটা সবাই স্বীকার করেন, এমনকি বিরোধী দলে যারা থাকেন তারাও স্বীকার করেন। এই জন্য উনি সার্বজনীনভাবেই একজন নেতা এবং উনি আমাদের সমানভাবে সবার জন্য রাষ্ট্রীয় সম্পদ। তেমনিভাবে বেগম খালেদা জিয়ার বেলাটাও দেখেন, এখানে যে মানুষের যে ওনার মৃত্যুর পর যে মানুষের যে আগমন এবং তাকে যে শোক জানানোর যে ধর্ম, বর্ণ, গোত্র, দল নির্বিশেষে যে অংশগ্রহণটা তার ইয়েতে দাফন কার্যে বা জানা যায়, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা যে আমরা দেখতে পেয়েছি। এখন এটা কোনোভাবে আমরা দলীয় দৃষ্টিকোণ থেকে ওনাদেরকে জাজ করা যাবে না। আমার মনে হয় ওনারা রাষ্ট্রীয় সম্পদ, সেই বিবেচনায় রাষ্ট্রের উচিত এটাকে সবসময় সেই দৃষ্টিকোণে সবসময় মেনটেন্যান্স, রক্ষণাবেক্ষণ, এবং যে সরকারি আসুক না কেন আমার মনে হয় সেটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমাদের এই রাষ্ট্রীয় নেতা নেত্রীকে সম্মান জানাবেন, এটাই আমার আশাবাদ। ধন্যবাদ প্রিয় অতিথি, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং বিশেষ করে নাগরিক টিভিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই বিষয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম জিয়া উদ্যানের স্থপতি জনাব মাসুদুর রহমান খানের সাথে। আমরা জানার চেষ্টা করছিলাম যে এখানে বেগম খালেদা জিয়ার কবরটা কিভাবে স্থান নির্ধারিত হলো, এবং আমরা জানার চেষ্টা করছিলাম যে সেই সাথে ভবিষ্যতে এই জিয়া উদ্যানটাকে কিভাবে সংরক্ষণ করা যায়, জাতীয়ভাবে কিভাবে সংরক্ষণ করা যায়। আজ এখানেই শেষ করছি, আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।